আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা বিসিএস এর সিলেবাসের 5 নম্বর ভাগ, যেটাতে আছে হচ্ছে ধারা এবং সূচক ও লগারিদম, এই টপিকগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমরা এই টপিকগুলোর বেসিকটা আসলে ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব, তারপর আমরা কিছু প্রবলেম হচ্ছে দেখব। যেহেতু এটা একটা কম্প্যাক্ট সিরিজ, তাই আমরা এখানে চাইলে অনেক বেশি প্রবলেম দেখাতে পারবো না, বাট এই বেসিক গুলো যদি আপনারা বুঝেন, হয়তোবা ম্যাক্সিমাম প্রবলেমে আপনারা এফোর্ট দিলে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরুটা করতেছি ধারা নিয়ে। সো ধারা আসলে কয় ধরনের হয় আপনারা সবাই জানেন। ধারা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা কি, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর কথাটার মধ্যে দেখেন সম অন্তর, অর্থাৎ যেই ধারার যে কোনো দুইটা পদের বিয়োগফল কি হবে, সেম হবে, সেটাই কি সমান্তর ধারা। অর্থাৎ প্রথম পদ যদি এ হয়, পরের পদ কি হবে, এ প্লাস ডি হবে, তারপরেরটা কি হবে, এ প্লাস 2d হবে। এইভাবে করে সমান্তর ধারার পদগুলা বাড়তে থাকে। এখন যদি আপনি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করেন, আপনি পাবেন বিয়োগফল ডি, যেটাকে আমরা বলি সাধারণ অন্তর। আপনি যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করেন, আপনি পাবেন বিয়োগফল ডি। সো সাধারণ অন্তর যে জায়গায় সেম থাকে, সেটাই কি সমান্তর ধারা। আর সমান্তর ধারার আমরা এন তম পদ কিভাবে বের করি। ধরেন কোন একটা সমান্তর ধারা আপনি দেখতেছেন, এবং এই সমান্তর ধারার আপনি প্রথম পদ এ জানেন, সাধারণ অন্তর ডি জানেন। এখন আপনি ইচ্ছা হইলো যে এর 12তম পদটা বের করতে, তাহলে আপনি এন এর জায়গায় যদি 12 বসায় দেন, আপনি এ প্লাস 12 - 1 * ডি করলে আপনি কিন্তু এর 12তম পদটা পেয়ে যাবেন। সো এন তম পদ বের করার ফর্মুলা হচ্ছে কি কি, এ প্লাস n - 1 * ডি। আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে n/2 2a প্লাস n - 1 * ডি। ঠিক আছে। প্রথম এন সংখ্যক পদের সমষ্টিটা কি, সেটা হচ্ছে n/2 2a প্লাস n - 1 * ডি। অর্থাৎ আপনি সমান্তর ধারার মধ্যে তো অবশ্যই অনেকগুলা পদ আছে। ঠিক আছে, যে পদগুলাকে আপনি একটার সাথে একটাকে যোগ করতেছেন, যেহেতু ধারা, ধারার মধ্যে তো আমরা পদকে যোগ করি। তো আপনার প্রথম 10টা পদকে আপনি যোগ করলে অ্যান্সার কত পাবেন। সো আপনি কি করবেন, এন এর জায়গায় 10 বসায় দিবেন, আর এর জায়গায় তো আমরা যেটা বসাই প্রথম পদ, এন এর জায়গায় আবার 10, আর ডি এর জায়গায় কি সাধারণ অন্তরের মানটা বসবে। তো এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারবো, সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করে ফেলতে পারবো। এইটা বের করা আরো একটা অল্টারনেটিভ ফর্মুলাও আছে, সেটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, এ প্লাস l/2 ইন্টু এন। এল দিয়ে বুঝায় শেষ পদ, এল দিয়ে বুঝায় কি শেষ পদ। আমরা যেটা লিখতে পারি ফর্মুলাটাকে অন্যভাবে, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু এন। এটা দিয়েও চাইলে আমরা কি করতে পারি, সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করতে পারি। তাহলে সমান্তর ধারা রিলেটেড আমরা কয়েকটা জিনিস জানলাম, একটা তার এন তম পদ কি জানলাম, তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কি সেটা জানলাম। ঠিক আছে, এখন আমরা দেখবো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাগুলো কেমন হয় দেখতে, আমরা যদি একটু লিখি, প্রথম পদ যদি হয় এ, পরের পদ হয় এ আর, তার পরের পদ হয় এ আর স্কয়ার, এইভাবে করে বাড়তে থাকে। সো আমরা যদি দেখি যে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদকে আমরা ভাগ করি, আমরা পাবো আর। তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ দিয়ে আমরা ভাগ করি, আমরা পাবো কি আর। অর্থাৎ এগুলাকে বলা হয় হচ্ছে সাধারণ অনুপাত। সো গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা সাধারণ অনুপাত থাকে, যে অনুপাতটার মান যে কোনো দুইটা গুণোত্তর ধারার পদের ভাগফলের কি হয়, সেম হয়। সো গুণিত ধারার ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ পেতে গেলে আমরা কোনো একটা জিনিসকে গুণ করি, আর কে গুণ করি, আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ পেতে গেলে আরেকটা আর কে গুণ করি, এইভাবে করে গুণিত ধারার পদগুলো কি বাড়তে থাকে। So, যে কোনো একটা গুণিত ধারার ক্ষেত্রে আমরা এন তম পদ আমরা কিভাবে বের করব, ফর্মুলাটা হচ্ছে গুণিত ধারার এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n - 1। ওকে। সো আপনাকে যদি বলে 10তম পদ কি হবে, আপনি যেটা করবেন, প্রথম পদ এ লিখবেন, তার সাথে সাধারণ অনুপাত আর লিখে তার মাথায় পাওয়ার হিসেবে 9 দিয়ে দিবেন, যেহেতু এখানে পাওয়ার টু দি পাওয়ার n - 1 আছে। তো 10তম পদ বের করতে চাইলে আমরা টু দি পাওয়ার 9 দিব। সো এই ফর্মুলা দিয়ে আমরা তার n তম পদটা বের করতে পারি। এখন গুণিত ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত হবে, ধরলাম একটা গুণিত ধারা আছে, ওই গুণিত ধারার প্রথম 10টা পদের সমষ্টিটা আমি কিভাবে বের করব। সো এখানে দুইটা ফর্ম আছে ফর্মুলার, যদিও অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা আসলে একই হয়, মান সেমই থাকে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। বাট তারপরে বইগুলোর মধ্যে বলা হয় যে আর যদি 1 থেকে বড় হয়, অর্থাৎ আপনার যে সাধারণ অনুপাতটা আছে সেটা যদি 1 থেকে বড় হয়,
তখন আপনি এই প্রথম ফর্মুলাটা ইউজ করবেন, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আর আপনার আর এর ভ্যালুটা যদি এক থেকে ছোট হয় তখন আপনি দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবেন, a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। তাহলে আমরা গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি পেয়ে গেলাম। এখন আপনার মন চাইলো গুণোত্তর ধারাটা যদি অসীম সংখ্যক পদ থাকে, কোটি কোটি পদ থাকে গুণোত্তর, আপনি চাইলেন যে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করবেন, তখন অ্যাকচুয়ালি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুণোত্তর ধারার পদ সংখ্যা যদি অসীম হয়ে যায় তখন সেই গুণোত্তর ধারার কিন্তু সমষ্টি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কখন থাকবে? যখন মডুলাস আর এক থেকে ছোট হবে, অথবা আমরা বলতে পারি আর হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে, তখন গুণোত্তর ধারার সমষ্টি থাকবে। আর যদি আর এর ভ্যালু যদি এক থেকে বড় হয়ে যায় অথবা মাইনাস এক থেকে ছোট হয়ে যায় তখন সেই গুণোত্তর ধারার কিন্তু সমষ্টি পাওয়া যাবে না। অর্থাৎ অসীম সমষ্টি সবসময় পাওয়া যাবে এমনটা বলার কোনো সুযোগ নাই। অসীম সমষ্টি পাওয়া যেতেও পারে, পাওয়া নাও যেতে পারে। সো পাওয়ার জন্য শর্ত কি, আর এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হতে হবে। তো যদি ধরেন আর এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হলো, তখন আপনার অসীম গুণোত্তর ধারার সমষ্টি কত হবে? সেটা হবে এ আপন ওয়ান মাইনাস আর, এ ডিভাইডেড বাই কত? ওয়ান মাইনাস আর। তাহলে আমরা সমান্তর ধারার গুণোত্তর ধারা নিয়ে কিছু জিনিস জানলাম। এখন আমরা আরো কিছু কমন কিছু ধারা আছে যেগুলো আমাদের পরীক্ষায় চলে আসতে পারে, সেগুলো সম্পর্কে একটু জানবো। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? 1 2 3 এদেরকে যদি আমরা যোগ করতে থাকি n পর্যন্ত, এদের মান কত হবে? n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আবার আমরা যদি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নেই, ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ভাবে করে n স্কোয়ার পর্যন্ত যদি যোগ করি, তার যোগফলের মানটা কত হবে? সেটা হবে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। খুব কমন কিছু ফর্মুলা। আর যদি প্রথম n সংখ্যক পদকে আমরা কিউব করে যোগ করি, ওয়ান কিউব যোগ টু কিউব যোগ থ্রি কিউব প্লাস ডট 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 n কিউব, তখন তার এই যোগফলের মানটা কত হবে? সেটা হবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার। এটা হবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এইটার সাথে কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফর্মুলার একটু মিল আছে। ওইটাকে যাতে আমরা স্কোয়ার করে দিলেই কি পাচ্ছি? কিউবের জন্য যোগফলের ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। এখন আমরা আরো দুইটা স্পেশাল কেস দেখি। একটা হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে যদি আপনি যোগ করেন, ধরেন তিনটা বিজোড় সংখ্যাকে যোগ করলেন, কত পাবেন? অ্যান্সার হবে থ্রি স্কোয়ার। চারটা বিজোড় সংখ্যাকে যদি যোগ করেন পরপর, প্রথম চারটা বিজোড় সংখ্যাকে যদি যোগ করেন, অ্যান্সার কত হবে? যোগফলের মানটা হবে ফোর স্কোয়ারের সমান। তো ফর্মুলাটা কি দেওয়া আছে দেখেন তো, ওয়ান থ্রি ফাইভ, এই বিজোড় সংখ্যাগুলোকে যদি এন তম পদ পর্যন্ত যদি যোগ করি, অ্যান্সার পাবো এন স্কোয়ার। টু ফোর সিক্স এভাবে করে জোড় সংখ্যাগুলোকে যদি আমি এন তম পদ পর্যন্ত যোগ করি, আমি পাবো কি? এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমান্তর, গুণোত্তর এবং স্পেশাল কিছু ধারা রিলেটেড আমাদের থিওরি আলোচনা। এগুলো যদি আপনারা বুঝতে পারেন, এগুলোকে একটু অ্যাপ্লাই করতে পারলে দেখবেন ম্যাক্সিমাম প্রবলেম আপনি ইজিলি সলভ করতে পারতেছেন। তো চলেন আমরা এখন আর কথা না বলে আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখেন প্রথম প্রবলেমের মধ্যে আপনার কি বলছে, এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে আমরা জানি না যে এক থেকে এন পর্যন্ত সংখ্যার যোগফল কত। এক থেকে এন পর্যন্ত সংখ্যার যোগফল কত? এন ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে? n এর জায়গায় বসবে একশো ইন্টু একশো এক ডিভাইডেড বাই টু। সো কাটাকাটি করলে পাবো পঞ্চাশ ইন্টু একশো এক। সো এটা গুণ করলে কত আসবে? পঞ্চাশের সাথে একশো গুণ করলে আমাদের আসবে হচ্ছে 50,000, আর একটা এক গুণ করলে 50,000 50 5050, এটা হবে অ্যান্সারে আসবে। এবার আমরা যদি পরের প্রবলেমটা দেখি, 11 9 7 দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সমান্তর ধারা। এখানে সাধারণ অন্তরটা কত? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস টু। এই ধারার কোন পদ হচ্ছে মাইনাস এন? সো কোন পদ যেহেতু বলছে, আমি ধরে নিলাম এন তম পদ হচ্ছে কত? এন তম পদ হচ্ছে মাইনাস থ্রি। এখন আমরা এন তম পদের ফর্মুলা কি জানি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস থ্রি। এখন এর জায়গায় আপনি কত বসাবেন? প্রথম পদ তো ছিল 11, 11 বসিয়ে দেন। এন এর জায়গায় তো আপনি এন এর মানই তো বের করবেন, তো এন এর মান তো বসানোর দরকার নাই। ডি এর জায়গায় বসাবেন হচ্ছে মাইনাস টু ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। সো কত পাচ্ছেন? 11 মাইনাস টু এন প্লাস টু ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। এই পাশ ওপাশ যদি করেন 13 আর হচ্ছে তাহলে কত আসতেছে? তো হচ্ছে 14। সো আলটিমেটলি
16 ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 2n, তার মানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 8 আসতেছে। সো আমরা n ইজ ইকুয়াল টু হচ্ছে 8, 8তম পদ হচ্ছে -3 হবে। ঠিক আছে, এইখানে আবার দেখেন এখানে কিছু পদের যোগফল কত আমাকে বের করতে বলছে। তো এখানে কয়টা পদ আছে সেটাই তো আমি জানি না। আমি দেখতেছি প্রথম পদ হচ্ছে 3, আমি দেখতেছি এখানে সাধারণ অন্তর হচ্ছে 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3। তাহলে আমি একটা কাজ করতে পারি না, যে আমি বলতে পারি যে এটার তম পদ কয় নম্বর পদ, 36, লাস্টের পদটা যে কত নম্বর পদ সেটা তো আমি জানি না। আমি ধরে নিলাম যে তম পদ হচ্ছে 36। তাহলে তম পদ মানে কি ভাইয়া, এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 36। তাহলে এ এর জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, এন মাইনাস ওয়ান ইন্টু 3 লিখলাম ইজ ইকুয়াল টু 36। সো দ্যাট ইজ এন মাইনাস ওয়ান ইন্টু 3 ইজ ইকুয়াল টু 33। 3 দিয়ে 33 কে কাটলে 11 আসবে। সো n ইজ ইকুয়াল টু 12। সো 12 নম্বর পদটা হচ্ছে কত, 36। কিন্তু এখানে কি আমার 12 নম্বর পদ 36 এটা বের করতে বলছে, বলেন, আমাকে এদের যোগফল বের করতে হবে। সো যোগফলের ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা ছিল কি আমার যোগফলের ফর্মুলা। সো এখানে আমরা n এর জায়গায় বসিয়ে দিব 12 ডিভাইড বাই 2, 2 ইন্টু এ মানে কি 2 ইন্টু 3 প্লাস এন এর জায়গায় আবার 12 মাইনাস 1 মানে 11 ইন্টু ডি এর জায়গায় 3, শেষ। সো এটা করলে আমরা কত পাচ্ছি, 6 ইন্টু 6 প্লাস 33 মানে হচ্ছে 39 ইন্টু 6 মানে হচ্ছে 39 ইন্টু 6, এটাকে গুণ করলে 6 9 54, 4 হাতে আছে 234, অ্যান্সার আসতেছে কত, 234। সো এই যোগফলটা আমরা বের করে ফেললাম। এবার দেখেন 49তম বিসিএস এর একটা প্রশ্ন বলতেছে সমান্তর ধারা চতুর্থ এবং 12তম পদের যোগফল হচ্ছে 20, ওই ধারার 15 পদের যোগফল কত। আচ্ছা ফাইন, প্রথমে আমরা আসি, এই ধারার প্রথম পদ কি জানি না, সাধারণত কি জানি না, কিন্তু এইটা জানি যে চতুর্থ এবং 12তম পদের যোগফল হচ্ছে 20। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, এই প্রবলেমটাকে, তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, সো চতুর্থ পদটা কত হবে, আমরা যদি বলি ফোর্থ টার্ম, চতুর্থ পদ কত হবে, এ প্লাস 4 - 1 ইন্টু ডি হবে না, অর্থাৎ এ প্লাস 3d হবে। আচ্ছা 12তম 12 টার্ম বা 12তম পদটা কত হবে, এ প্লাস 12 - 1 ইন্টু ডি হবে না, সো এ প্লাস 11d। এখন চতুর্থ ও 12তম পদের যোগফল যদি করি, আমি এদেরকে যদি আমি অ্যাড করে দেই, যোগ করলে আমি কত পাচ্ছি, 2a প্লাস 14d। সো এই যোগফলের মানটা প্রশ্নে কত বলছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা যেটা জানি যে এই যোগফলের মান হচ্ছে 20। এই যোগফলের মান কত, 20। আচ্ছা এই মানটা আমি রেখে দিলাম, এখান থেকে তো আমি এ এর মানও বের করতে পারবো না, ডি এর মানও বের করতে পারবো, তাহলে এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এখন ওরা বলতেছে যে প্রথম 15 পদের যোগফল বের করতে। তো প্রথম 15 পদের যোগফলের ফর্মুলাটা কি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার প্রথম n পদের যোগফলের ফর্মুলা। তা n এর জায়গায় আমি 15 বসাই দিব, 15/2 2a প্লাস 15 - 1 মানে 14d। ঠিক আছে, তাহলে আমরা দেখেন 2a প্লাস 14d এর ভ্যালু আমরা অলরেডি বের করে রাখছি, এটা হচ্ছে 20। সো 15/2 ইন্টু 20, সো এটা 10, সো এটা হবে 150। অ্যান্সার কত হবে, 150 হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা যদি দেখি 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য যদি হতে হয় তাহলে প্রথম সংখ্যাটি হবে 12, যেহেতু বলছে এই দুটি সংখ্যা সহ বলছে, প্রথম সংখ্যাটি হবে 12, পরের সংখ্যাটি হবে কত, 16, এইভাবে করতে করতে এটা 96 পর্যন্ত যাবে। তাহলে আমার জানতে হবে 96 আসলে কত নম্বর পদ। সো আমরা যদি দেখি এখানে প্রথম পদ হচ্ছে এ হচ্ছে 12, ডি হচ্ছে গিয়ে 4, তাহলে আমরা কি লিখতে পারি না যে n তম পদ হচ্ছে 96। সো এটা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 96। a এর জায়গায় 12 বসিয়ে দিলাম, n এর জায়গায় আমি জানি না, n এর মান তো বের করবো, আর d এর জায়গায় 4, 96। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, খুব ইজি ক্যালকুলেশন, আমাদের আলটিমেটলি n এর ভ্যালু চলে আসবে কত, 22।
দ্যাট মিনস এইখানে টোটাল 22টা পদ হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, কারণ আমি সুন্দর মতো একটা 4-এর সমান্তর ধারা তৈরি করে ফেললে কিন্তু এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। সো বি হচ্ছে 22 হবে। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, একটি সমান্তর ধারার এম তম পদ এন স্কোয়ার এবং এন তম পদ এম স্কোয়ার। ফাইন। সো যা বলছে তাই করি। এম তম পদ মানে হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। এন তম পদ মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার। তাহলে আমরা এই দুইটা জিনিস তো আমরা জানি। এখন এই জিনিস থেকে আসলে আমরা কার মান বের করতে পারবো? কারো দুইটা সমীকরণ যেহেতু আছে, আমরা চাইলে যে কোনো একটা এখানে অজানা রাশি এ অথবা ডি এর মধ্যে যে কোনো একজনের মান চাইলে বের করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, এদেরকে বিয়োগ করে দিই। এদেরকে যদি বিয়োগ করে দেই, মাইনাস করে দেই, এ এ কাটা চলে যাবে, এটা হয়ে যাবে এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। যদি ডি কে কমন নিয়ে নিই, আমরা কি পাচ্ছি? এম মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান, রাইট? অর্থাৎ প্লাস এন মাইনাস ওয়ান কাটাকাটি গিয়ে এম মাইনাস এন থাকবে। এখানে এখানে কত থাকবে? এম মাইনাস এন থাকবে। আর রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি এন প্লাস এম ইন্টু এন মাইনাস এম। আচ্ছা, এম মাইনাস এন যে পার্টটা আছে আমাদের লেফট সাইডে, এটাকে চাইলে আমরা মাইনাস কমন নিয়ে কি লিখতে পারি? মাইনাস কমন নিয়ে লিখতে পারি এন মাইনাস এম, রাইট? এন মাইনাস এম, এন মাইনাস এম কেটে দেন, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত পাচ্ছেন? মাইনাস এন প্লাস এম। সো ডি এর ভ্যালু কত পাচ্ছেন? মাইনাস এম প্লাস এন, এটা পাচ্ছেন। এখন আপনাকে আসলে কি ডি এর ভ্যালু বের করতে বলছে? বলে নাই তো, বলছে এম প্লাস এন মাইনাস ওয়ান তম পদের মান বের করতে বলছে। তো আমরা এন তম পদের ফর্মুলা দিয়ে আমরা এটা করব। সো এটা কি হবে? প্রথম পদ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, এই তম পদের মানটা বের করতে বলছে। তাহলে এটার মান কত হবে? যদি আমি একটু ভেঙে লিখি, এটাকে চাইলে আমি এই যে এম প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটাকে কি আমি চাইলে একটু রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি না? একটা মাইনাস ওয়ানকে আমি এম এর সাথে মাইনাস ওয়ান দিলাম, প্লাস একটা মাইনাস ওয়ানকে আমি এন এর সাথে মাইনাস ওয়ান দিলাম। এখন চাইলে আমরা একবার এম মাইনাস ওয়ান দিয়ে ডি কে গুণ করব, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, প্লাস আরেকবার এন মাইনাস ওয়ান দিয়ে ডি কে গুণ করব, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন একটা জিনিস খেয়াল করেন, এ প্লাস, এখন আমরা আসলে কি করতে পারি এই জায়গাটাতে? এই জায়গাটাতে এখন আমরা কি করতে পারি? এখানে আমরা চাইলে ডি এর ভ্যালুটা কিন্তু আমরা চাইলে রিপ্লেস করে দিতে পারি। ডি এর ভ্যালুটা রিপ্লেস করে দিলেই আমাদের অঙ্কটা শেষ। তার আগে একটা জিনিস দেখেন, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার ভ্যালু কিন্তু ছিল এন স্কোয়ার। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে এন স্কোয়ার। সো তার জায়গায় এইটুকুর জায়গায় আমরা কত বসিয়ে দিব? এইটুকুর জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত? মাইনাস এন প্লাস মাইনাস এন প্লাস এম। তাহলে আমরা এটাও রিপ্লেস করলাম। এখন আমরা গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে সুন্দর মতো, কি আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো আমরা একটু উপরে দেখাই, এই গুণের রেজাল্টটা উপরে দেখাই। প্রথমে ছিল এন স্কোয়ার প্লাস এন দিয়ে এন কে গুণ হবে, এম কে গুণ হবে। সো আর যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, সো মাইনাস এন স্কোয়ার, এরপরে হচ্ছে মাইনাস এম এন, মাইনাস ওয়ান দিয়ে একবার মাইনাস এন কে গুণ হবে, মাইনাস এন কে গুণ হবে। সো এটা হবে প্লাস এন, এটা হবে প্লাস এম। সো আমরা যদি খেয়াল করি, এন স্কোয়ার আর মাইনাস এন স্কোয়ার কাটা চলে যাচ্ছে। সো আমার কাছে কি পড়ে থাকতেছে? একটা এম, একটা এন, একটা মাইনাস এম এন। সো এম প্লাস এন মাইনাস এম এন, সো এটাই হচ্ছে আলটিমেটলি গুণফলের রেজাল্ট। ঠিক আছে? সো এখন ওকে, এম প্লাস এন তম পদ তো আমরা বের করলাম। আচ্ছা,
এইটা সম্ভবত অপশনের মধ্যে একটু সমস্যা আছে, ঠিক আছে, এটার অপশনের মধ্যে একটু সমস্যা আছে, তো এই প্রবলেমটা আমরা একটু স্কিপ করলাম, ঠিক আছে, এটা আমরা করলাম প্রবলেমটা পুরোপুরি, বাট অপশনে এই জিনিসগুলো নাই, সো এটা আমরা বুঝতেই পারতেছি এটার অপশনের মধ্যে একটু সমস্যা আছে, ঠিক আছে, ঠিক আছে। সো আমরা পরের প্রশ্নে যাই। প্রথম পদটা দেওয়া আছে 1/√2, ভালো কথা। পরের টার্মটা দেওয়া আছে 1, পরের টার্ম দেওয়া আছে √2। আমরা যদি দেখি প্রথম পদটাকে যদি √2 দিয়ে গুণ করি, √2 √2 কাটা গিয়ে 1 আসবে, আবার 1 কে যদি আবার √2 দিয়ে গুণ করি তাহলে গুণ হয়ে √2 আসবে, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা, কোনো কিছুকে গুণ করলেই এখানে পরের টার্মগুলো আসতেছে। তো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর এর ভ্যালু কত হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো কত পাচ্ছি আমরা? সাধারণ অনুপাত আমরা পাচ্ছি হচ্ছে √2। সাধারণ অনুপাত যদি √2 হয়, আমরা জানি এখানে বলছে কোন পদ 8√2, আমরা তো জানি গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে ar⁻n-1। সো আমরা ধরে নিলাম যে এর n তম পদটাই হচ্ছে 8√2, তাহলে n তম পদটাই 8√2 ধরলাম, তাহলে a এর জায়গায় বসিয়ে দিলাম 1/√2, আর এর জায়গায় বসিয়ে দিলাম √2n-1 ইজ ইকুয়াল টু 8√2, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি এই √2টাকে একটা কাজ করি না কেন, এই √2টাকে রাইট সাইডে গুণ করে দিই, তাহলে তো এই √2 আর এই √2টা গুণ হয়ে কত হয়ে যাবে? √2 আর √2 কে গুণ করলে 2 হয়ে যাবে, সো 2 হয়ে গিয়ে এটা আলটিমেটলি অ্যান্সার আসবে 16, ঠিক আছে। তাহলে √2n-1 ইজ ইকুয়াল টু 16 কে আমরা আসলে কত লিখতে পারি? 16 কে লেখা যায় 2⁴, 16 কে লেখা যায় কত? 2⁴, আবার 2 কে লেখা যায় √2 স্কয়ার, √2 স্কয়ার, তাহলে √2 স্কয়ার যদি হয় তাহলে এটা হবে √2⁸। 16 কে লেখা যাবে √2⁸। সো দেখেন আমরা সূচকের চ্যাপ্টারটা একটু পরেই পড়বো, সূচকের নিয়ম অনুযায়ী এইখানে বেস যেহেতু সেম আছে তাই তাদের যে এক্সপোনেন্ট বা পাওয়ার সেটাও সেম হবে, দ্যাট মিনস n-1 ইজ ইকুয়াল টু 8 হবে, n ইজ ইকুয়াল টু 9 হবে, ঠিক আছে। সো অ্যান্সার হবে 9 তম পদ। ওকে, সিমিলার ওয়েতে ধারাটির পঞ্চম পদ বের করতে বলছে। এখানে আমরা যদি একটু দেখি, প্রথম পদ হচ্ছে 1/√3, পরেরটা হচ্ছে -1, পরেরটা হচ্ছে √3। সো আমরা যদি দেখি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি, আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব 1 ডিভাইডেড বাই 1/-1/1/√3, দ্যাট ইজ -√3। সো আমরা -√3 পেয়ে গেলাম আর এর ভ্যালু। তাহলে পঞ্চম পদ বের করতে বলছে, সো 5 টার্ম হবে, পঞ্চম পদের মান কত হবে? a r⁵ -1, দ্যাট মিনস a r⁴। এখন a এর মান হচ্ছে 1/√3 ইন্টু আর এর মান হচ্ছে -√3 কত? 4। সো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? একটা √3 একটা √3 যদি কাটাকাটি চলে যায়, এখানে আসতেছে কত? আমরা পাচ্ছি √3, দ্যাট ইজ 3√3, দ্যাট ইজ 3√3। ওকে, অথবা আমরা √3 করলে কত পাচ্ছি? আমরা 9 পাচ্ছি। 9 কে আবার √3 দিয়ে কাটলে আমরা 3√3 পাবো, ঠিক আছে। 9 কে লেখা যায় 3 × 3, সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। যাই হোক, 3√3 হচ্ছে আমাদের অ্যান্সার। একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত? তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে করব? বলতেছে যে প্রথম পদ হচ্ছে গুণোত্তর ধারা, যেহেতু বলতেছে প্রথম পদ হচ্ছে 27, তাহলে দ্বিতীয় পদ কত? এ আর এর ভ্যালু কত? দ্বিতীয় পদ কত বলেছে? দ্বিতীয় পদ হচ্ছে 9, তাহলে সাধারণ অনুপাতটা আর এর ভ্যালু কত হবে? আমরা যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি, এ আর ডিভাইডেড বাই এ দিয়ে করি, সো আমরা এ আর এর জায়গায় 9 আর 27 পেয়ে যাচ্ছি 1/3। সো আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। এখন বলতেছে ধারাটির দশম পদ কত? দশম পদ কত হবে? এ r⁻10-1, অর্থাৎ এ r⁹ এ এর জায়গায় বসে গেল 27 ইন্টু 1/3⁹9। 27 কে লেখা যায় 3³ ইন্টু 1/3⁹9। 3³ আর 3⁹9 যদি আমরা কেটে দিই, সূচকের নিয়মে এখানে চলে আসবে 3⁶। দ্যাট মিনস 1/3⁶ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 3⁶ কে আসলে কত লেখা যায়? আমরা এটা একটু ভেঙে ভেঙেও করতে পারি, 3³ ইন্টু 3³ করতে পারি। 3³ এর মান হচ্ছে 27 আর 3³ এর মান হচ্ছে 27, দুইটা 27 কে গুণ করলে কত হয়? সিম্পল গুণ, এই গুণটা করলে আমরা পাবো কত?
729। সো 1/729 হবে অ্যান্সার। সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, একটি গুণিত ধারা, পরেরটা যদি আমরা দেখি, এটা 49তম বিসিএসে আসছে। একটি গুণিত ধারার পঞ্চম পদটি হচ্ছে 32 এবং অষ্টম পদটি হচ্ছে কত, 256 হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমি পঞ্চম পদ জানি, আমরা জানি পঞ্চম পদ হচ্ছে a r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 32। অষ্টম পদ অর্থাৎ a r টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 256। তাহলে সাধারণ অনুপাত বের করতে বলছে। খুবই সহজ, আমরা এটাকে 1 নং নাম দিয়ে, এটাকে 2 নং নাম দিয়ে আমরা 2/1 করি। কত পাবো, a r টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 256 ডিভাইডেড বাই 32। সো এটা আমরা করলে পাবো r কিউব। আর 32 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে, 3 10 এলো 320, তাহলে 8, এটা হবে 8। 8 কে লেখা যায় 2 কিউব, দ্যাট মিন্স r ইজ ইকুয়াল টু আসবে 2। r ইজ ইকুয়াল টু কত আসবে, 2 আসবে। সো আমরা এটা বুঝে গেলাম। 12 নম্বর প্রবলেমটা যদি আমরা দেখি, এটি যে গুণিত ধারা বলে দিছে, এই গুণিত ধারার এক্স ও ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে গুণিত ধারা দেখেন, গুণিত ধারার প্রথম পদ হয় এ, পরের পদ হয় এ আর, পরের পদ হয় এ আর স্কোয়ার, এর পরের পদ হয় কি এ আর কিউব। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এ আর কিউবের ভ্যালু কত দেওয়া আছে, এ আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5, এ আর কিউবের ভ্যালু দেওয়া আছে 135। এখানে এ এর জায়গায় আমি যদি 5 বসিয়ে দেই, আমি আর কিউব ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 5 দিয়ে যদি ডিভাইড করি, 5 দুগুণে 10, 3 5 27, 27। সো 27 কে লেখা যায় 3 কিউব, দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3। আচ্ছা, আর এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এক্স আর ওয়াই এর মান কত? ওকে ফাইন, প্রথম পদ তো 5, দ্বিতীয় পদ হচ্ছে এ আর অর্থাৎ 5 ইন্টু 3, তৃতীয় পদ হবে 5 ইন্টু 3 স্কোয়ার, 5 ইন্টু 3 কিউব। সো 5 ইন্টু 3 মানে কত, দ্বিতীয় পদ হবে 15, 3 নম্বর পদ হবে কত, 9, 3 স্কোয়ার মানে 9। সো 5 ইন্টু 9 মানে হচ্ছে 45। সো একটা হবে 15, একটা হবে 45। অ্যান্সার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো দা গুণিত ধারার অনুক্রমে দ্বিতীয় পদ, পরের প্রশ্ন যদি আমরা দেখি, দ্বিতীয় পদটি হচ্ছে 24 এবং পঞ্চম পদটি হচ্ছে 3/8 হলে প্রথম পদটি কত? আচ্ছা, আমরা জানি গুণিত ধারার দ্বিতীয় পদটি কত হয়, প্রথম পদ হয় এ, পরেরটা হয় এ আর স্কোয়ার, এইভাবে। অথবা নর্মালিও আমরা ফর্মুলা দিয়ে যদি করি, দ্বিতীয় পদ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 2 - 1 অর্থাৎ এ আর এর ভ্যালু দেওয়া আছে 24। ফাইন, একটা ইকুয়েশন পেলাম। এরপর বলছে পঞ্চম পদ হচ্ছে 3/8, অর্থাৎ পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3/8। আমাকে বলছে প্রথম পদটা বের করতে। তো আমি তো ডিরেক্টলি প্রথম পদ এখানে বের করতে পারবো না, আমাকে প্রথমত সাধারণ অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, সাধারণ অনুপাতটা বের করতে হবে। আমি একটা কাজ করি, আগের সিস্টেমে 2 কে 1 দিয়ে ভাগ করি, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4 কে এ আর দিয়ে ভাগ করলাম, আমি পেয়ে যাচ্ছি 3/8 ডিভাইডেড বাই 24। ওকে, সো আমি কত পাচ্ছি, এখানে আমি পাচ্ছি আর কিউব ইজ ইকুয়াল টু 1/3 দিয়ে কাটলে এটাকে 8 আর 8 8 64, 1/64। 1/64 কে চাইলে আবার লেখা যায় 1/4 হোল কিউব। সো আর ইজ ইকুয়াল টু আসছে 1/4। আর এর ভ্যালু যদি 1/4 আমি 1 নং ইকুয়েশনে বসিয়ে দেই, a ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু 24, দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 24, আর 4 ইন্টু 24 মানে হচ্ছে 96। ওকে, দ্যাট মিনস ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা যদি দেখি 14 নম্বর প্রবলেমটা, লগ 2 লগ 4 লগ 8 তার যে অষ্টম পদ কত এটা জানতে চাচ্ছে। এটা হচ্ছে 48তম বিসিএস এ এই প্রবলেমটা আসছে। সো আমরা যদি দেখি, প্রথম পদ হচ্ছে লগ 2, 2 নম্বর পদকে লগ 4 কে চাইলে লেখা যায় লগ 2 স্কোয়ার, 3 নম্বর পদকে লেখা যায় লগ 2 কিউব। এরপরে আমি চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি, লগ 2 প্লাস 2 ইন্টু লগ 2 প্লাস 3 ইন্টু লগ 2, এভাবে করতে। তাহলে আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি, প্রথম পদ 1 ইন্টু লগ 2, দ্বিতীয় পদ হচ্ছে 2 ইন্টু লগ 2, তৃতীয় পদ 3 ইন্টু লগ 2। তাহলে অষ্টম পদ কত হবে, অষ্টম পদ হবে 8 ইন্টু লগ 2। আবার 8 ইন্টু লগ 2 কে আমরা চাইলে আবার লগের ফর্মুলা দিয়ে কি লিখতে পারি, লগ এই যে তার সাথে যে জিনিসটা গুণ আছে সেটা কি পাওয়ার হিসেবে চলে যাবে না, লগ 2 টু দি পাওয়ার 8। আর লগ 2 টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 মানে 256 হবে, 128 আর এটা হবে 256। সো লগ 2 টু দি পাওয়ার 8 কত হবে, লগ 256। সো এটা হবে এ নম্বরটা কারেক্ট আনসার।
এবার আমার 15 নম্বর প্রবলেমটা যদি দেখি, এখানে বলছি কি log 2 log 4, এটা আগের মতোই আমরা লিখতে পারবো log 2 log 4 কে লিখতে পারবো 2 ইন্টু log 2, log 8 কে লিখতে পারবো 3 ইন্টু log 2। এভাবে করে কি আসবে, 10টা পদ আসবে। তাহলে লাস্টের পদটা কত হবে, 10 ইন্টু log 2। প্রথম 10টা পদ যেহেতু বলছে 10 ইন্টু log 2, আমি যদি log 2টাকে কমন নেই, log 2টাকে কমন নিয়ে আমি কি পাচ্ছি, 1 + 2 + 3 + ... এখানে প্রথম স্বাভাবিক সংখ্যার প্রথম 10টা পদ আছে। সো প্রথম 10টি সংখ্যার যোগফলের ফর্মুলাটা কি, log 2 ইন্টু, আমরা জানি n ইন্টু n+1/2, অর্থাৎ 10 ইন্টু 11/2। দ্যাট মিনস 55 log 2 হচ্ছে আমার এই যোগফলের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাও মনে হয় আমরা বুঝে ফেললাম। এবার আমাদের ধারা রিলেটেড লাস্ট প্রবলেম। এখানে আমরা যদি দেখি, এখানে অসীম পর্যন্ত টার্ম আছে। আমরা কিন্তু আপনাকে আগেই বলছি অসীম ধারার যোগফল তখনই বের করা যায় যখন আর এর ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে থাকে। আমরা একটু দেখবো এটার আর এর ভ্যালুটা কত। এটার প্রথম পদ হচ্ছে 0.3, পরেরটা হচ্ছে 0.03। সো এদেরকে যদি আমি ভাগ করি, 0.03 ডিভাইডেড বাই 0.3 যদি করি, আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি ভাগ করি, আমি পাচ্ছি কত, আমি পাচ্ছি 0.1 পাচ্ছি। সো আর এর ভ্যালু হচ্ছে 0.1। দ্যাট মিনস আর হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে পড়ছে। আর যদি -1 থেকে +1 এর মধ্যে পড়ে, তার মানে এই গুণত তার অসীম পদ থাকবে। আর অসীম পদের সমষ্টি এস ইনফিনিটি কত হয়, ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r। সো এর ভ্যালু হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 1 - r এর ভ্যালু হচ্ছে 0.1। আমরা যদি করি, 0.3 উপরে থাকবে আর নিচে থাকবে 0.9। 0.3 দিয়ে 0.9 কে কাটাকাটি করলে এটা তিনবার যাবে আর কি, 3। সো 1/3 হবে অ্যান্সার। এই অসীম ধারার সমষ্টি কত, ইনফিনিটি সংখ্যক পদকে যোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 1/3। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের ধারা রিলেটেড আলোচনা। এখন চলেন আমরা সূচক এবং লগারিদমটা একটু বোঝার চেষ্টা করি। তো সূচকের মধ্যে আমাদের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। তো এখানে বেশ কিছু ফর্মুলা আমি লিখে রাখছি। ফর্মুলাগুলো যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, অনেকটাই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন প্রথম ফর্মুলাটা দেখেন, সূচকের মধ্যে যদি আপনার a⁻³ থাকে, তার মাথায় পাওয়ার হিসেবে যদি 4 আসে, কি হবে, এই সূচক দুইটা, এই পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে a⁻12। এটাই আর কি প্রথম ফর্মুলাতে বলা হয়েছে। a⁻m এর মাথায় পাওয়ার যদি n থাকে, পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কিন্তু যদি a⁻³ ইন্টু a⁻4 থাকতো, অর্থাৎ দুইটা জিনিসের বেস সেম থাকতো, তাহলে তাদের পাওয়ার গুলা কি হইতো, যদি দুইটা টার্মের যদি বেস সেম থাকে, তাহলে তাদের পাওয়ারটা সিম্পলি যোগ হয়ে আমি এখানে a⁻7 লিখতাম। আর ভাগের ক্ষেত্রে কি করতাম, তাদের পাওয়ারটাকে আমি কি করতাম, বিয়োগ করে দিতাম। a⁻4 ভাগ a⁻3 কি করতাম আমি, a⁻4 - 3, দ্যাট মিনস a লিখতাম। ঠিক আছে, আবার ab⁻m যদি আপনি লেখেন, এটাকে আপনি আলাদাভাবে প্রত্যেকের মাথায় পাওয়ারটা দিয়ে দিতে পারবেন, a⁻m ইন্টু b⁻m এভাবেও চাইলে লিখতে পারবেন। a⁻0 ইজ ইকুয়াল টু আপনি 1 লিখতে পারবেন। এই জিনিসটা অনেক সময় ম্যাথ করতে গেলে কাজে লাগে। a/b⁻, আমি যদি বলি -2, এটাকে চাইলে আমরা লিখতে পারি b/a⁻2। ঠিক আছে, অর্থাৎ মাইনাসটা যদি আপনি সূচকের ভিতরে দিয়ে দেন, তাহলে সূচকের ভিতরেটা কি হবে জানেন, ভিতরের লগ হরে চলে যাবে, লব হরে আসবে, হর লবে চলে যাবে। এই জায়গায় কেউ চেঞ্জ নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে মাইনাসটা উঠাই দিতে পারবেন। তার আমরা এখানে কি করছি, a/b ছিল -2n ছিল, আমি মাইনাসটাকে ভিতরে নিয়ে আসছি। মাইনাসটাকে ভিতরে নিয়ে আসার কারণে এটা a/b হয়ে গেছে b/a, আর টু দি পাওয়ার n-টা পরে আছে। ঠিক আছে, আর কোনো কিছু যদি nth রুট থাকে, এখানে কি আছে, nth রুট n, nth রুট a, nth রুট a কে চাইলে লেখা যায় a⁻1/n। ধরেন আপনাকে লিখলো কিউব রুট a মানে কি, a⁻1/3। এরকম nth রুট a মানে কি হবে, a⁻1/n। আবার দেখেন a⁻x ইজ ইকুয়াল টু যদি b⁻x হয়, তাহলে a ইজ ইকুয়াল টু b। কিভাবে, যদি আপনার দুইটা সংখ্যা সমান, দুইটা সংখ্যা কি সমান, এবং তাদের পাওয়ার গুলোও সেম, তাদের মাথার পাওয়ারটাও সেম,
তাহলে তাদের বেস দুইটাকেও সমান হতেই হবে। আবার ভাইস ভার্সা, দুইটা সংখ্যা হচ্ছে সমান, তাদের বেস দুইটা সমান, তো তাদের পাওয়ার গুলাকে কি হইতে হবে, পাওয়ার গুলাকে সমান হইতেই হবে। ঠিক আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। সূচকের এই ফর্মুলাগুলো আমরা আশা করি বুঝতে পারছি। এবার চলেন লগ রিলেটেড কিছু ফর্মুলা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন লগের ভিতরে যদি আপনি কোনো কিছুকে, দুইটা জিনিসকে গুণ আকারে লেখেন, ওইটাকে আপনি আলাদা আলাদা ভাবে লগের যোগফল আকারে লিখতে পারবেন। যেমন লগ এক্স ওয়াই কি আপনি চাইলে লিখতে পারবেন লগ এক্স প্লাস লগ ওয়াই। আবার লগ এক্স বাই ওয়াই কে আপনি চাইলে লিখতে পারবেন লগ এক্স মাইনাস লগ ওয়াই। ঠিক আছে, এভাবে লিখতে পারবেন। এরপরে লগের যদি আপনার আবার দেখেন, এখানে আরো কিছু লগের যদি আপনি দেখেন, বেজ আর ইনপুটটা যদি সেম হয়, বেজ আর ইনপুট সেম হলে তার অ্যান্সার কত হবে, 1 হবে। লগ এ বেজ এ মানে কত, 1। লগ ই বেজ ই মানে কত, 1। লগ 10 বেজ 10 মানে কত, 1। ঠিক আছে, এবং লগের ভিতরে যদি আপনি 1 ইনপুট দেন, লগ যে কোনো বেজের মধ্যে যদি আপনি 1 ইনপুট দেন, আপনি অ্যান্সার কত পাবেন, 0 পাবেন। লগ 1 এর মান, লন 1 এর মান, এদের মান হচ্ছে কত, 0। তো লগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, লগের মাথায় যদি আপনার ধরেন যে কোনো বেজের কথাই চিন্তা করেন, মাথায় হচ্ছে এক্স আছে, ওই এক্সটাকে কি আপনি আগে নিয়ে আসতে পারবেন, মাথা থেকে সরে আগে নিয়ে আসতে পারবেন, এক্স ইন্টু লগ এ, এটা লিখতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম লগ 2 বেজ এক্স ইজ ইকুয়াল টু 4 লিখলাম, তাহলে এক্স এর মান কত লিখবেন আপনি, এই যে যেটা লগের বেস থাকবে না, এই বেসটাকে রাইট হ্যান্ড সাইডে আপনি পাঠিয়ে দিতে পারবেন, এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 আপনি লিখতে পারবেন। তো এটাই আর কি এই জায়গায় দেওয়া আছে, লগ এ বেস এক্স ইজ ইকুয়াল টু বি হলে এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি, এক্স ইজ ইকুয়াল টু কি, এ টু দি পাওয়ার বি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। বাকিগুলো মোটামুটি আমরা বুঝতে পারবো। তাহলে চলেন আর কথা না বাড়ে আমরা এমসিকিউ গুলো একটু সলভ করি। তো প্রথম এমসিকিউটা দেখেন, এক্স স্কোয়ারের মাথায় হচ্ছে কিউব আছে, একে এক্স কিউব দ্বারা আবার গুণ করছে। আচ্ছা, সূচকের নিয়ম অনুযায়ী এক্স স্কোয়ারের মাথায় আবার কিউব আছে, তাহলে এটা কি হবে, গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তার সাথে আবার আপনি এক্স কিউব কে গুণ করতেছেন, দ্যাট মিন্স বেস যেহেতু সেম, পাওয়ার গুলো অ্যাড হয়ে এটা হবে এক্স টু দি পাওয়ার 9। ডি নম্বরটা কারেক্ট আনসার। এবার দেখেন এটাকে আমরা একটু ধাপে ধাপে করি। প্রথমে কিউব রুট, তার মধ্যে আবার কিউব রুট, এরপর হলো এ কিউব। প্রথমে ভিতরের কিউব রুটটাকে একটু ভাঙি, কিউব রুট আর এ কিউব টু দি পাওয়ার 1/3 হবে, তাই না? কিউব রুট মানে কি, ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3 আর কিউব, এটা কাটাকাটি কি, এটা হয়ে যাবে কিউব রুট এ, আর কিউব রুট এ কে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 1/3। সো আলটিমেট আনসার আসবে এ টু দি পাওয়ার 1/3। ওকে, এবার দেখেন 2 টু দি পাওয়ার 30, 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 চারটা 2 টু দি পাওয়ার 30 আমরা কি লিখতে পারি, চারটা আমকে যদি যোগ করেন কি হবে, চারটা আম, সরি এখানে একটা আম, দুইটা আম, তিনটা আম, চারটা আম যদি থাকে যোগ করলে কি 4 ইন্টু আম, তো এটা হবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30। কয়টা 2 টু দি পাওয়ার 30 আছে, চারটা 2 টু দি পাওয়ার 30 আছে, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 30। সূচকের নিয়মে পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 32 হয়ে যাবে। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে সি নম্বরটা, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x। কয়টা 4 টু দি পাওয়ার x আছে, চারটা 4 টু দি পাওয়ার x আছে। সো আলটিমেটলি আপনি কি লিখতে পারবেন, এখানে 4 এর পাওয়ার হচ্ছে 1, এখানে হলো x, তাহলে আপনি লিখতে পারেন 4 টু দি পাওয়ার x প্লাস 1। বাট 4 টু দি পাওয়ার x প্লাস 1 তো কোনো অপশনের মধ্যে অ্যান্সারে নাই। আপনি একটা কাজ করেন, এই 4টাকে 2 স্কোয়ারে লেখেন, 2 স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস 1। এখন এখানে একটা পাওয়ার, আবার তার উপরে হোল টু দি পাওয়ার x প্লাস 1, তো পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। সো 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 হয়ে যাবে। আলটিমেট অ্যান্সার কত আসবে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, এবার বলেন 5 নম্বরটা কিভাবে করতেছেন। 5 নম্বরটাকে আমরা কি 64 কি লিখতে পারি, 4 কিউব, 64 মানে 4 কিউব টু দি পাওয়ার 2/3 প্লাস 625 কে আপনি কি লিখতে পারেন। এখন এটা যদি আপনার মনে না থাকে, আপনি একটু নরমালি চিন্তা করবেন যে কোন জিনিসটা টু দি পাওয়ার কি করলে 625 আসে। আমার মনে আছে বা আমি দেখলে বুঝতে পারি যে 5 কিউব মানে তো সবাই জানে যে 125, 5 কিউবের সাথে একটা 5 গুণ করেন, 5 গুণ করলে আপনি কত পাবেন, 625 পেয়ে যাবেন। সো এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। ওকে, সো দেখেন 4 কিউব
টু দি পাওয়ার 2/3, এটাকে গিয়ে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার স্কোয়ার। কারণ আমরা তো জানি পাওয়ার গুলাকে কি করা যায়, পাওয়ার গুলো গুণ হয়ে যায়। হোল টু দি পাওয়ার কোনো কিছু লিখলে এটা কি হয়, গুণ হয়ে যায়, আগের পাওয়ারের সাথে পরের পাওয়ারটা গুণ হয়ে যায়। সো এভাবে তো 2/3 কে আমি চাইলে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 2। এখন দেখেন এই 4 টু দি পাওয়ার 3 আর 1/3 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে এটা থাকবে 4 স্কোয়ার। আর দেখেন এখানেও 5 টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার হাফ, এটা গুণ হয়ে যাবে না, হয়ে এটা কি হয়ে যাবে 5 স্কোয়ার। সো 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার মানে কত আসবে, 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার মানে হবে 16 আর 25 মানে কত 41। এখন ওরা বলতেছে যে এই জিনিসটার মান কত 3 কে, তাহলে এই 41 ইজ ইকুয়াল টু যদি হয় 3 কে, তাহলে কে ইজ ইকুয়াল টু হবে 41/3। 41/3 কি কোনো অ্যান্সারে আছে কিনা, নাই তো। তাহলে 41 কে আপনি 3 দিয়ে একটু ভাগ করেন তো, ভাগ করলে সমস্ত আকার আমরা লিখবো। তাহলে আমরা কত লিখতে পারি, 3 13, 3 13 39, হ্যাঁ 3 13 39, তাহলে 13 সমস্ত 2/3। কারণ দেখেন 3 13 39, তার সাথে 2 যোগ করলে হবে 41, তো 41/3 কে আমরা 13 সমস্ত 2/3 লিখতে পারি। যেহেতু আমাদের অ্যান্সারটা অপশনে ছিল না, তো আমরা এটাকে অন্য ফর্মে একটু লিখলাম। আচ্ছা এবার আসেন 13তম বিশেষ একটা প্রশ্ন, 2 - 3 ইন্টু 2 - 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। এবার আপনি বলেন এই জায়গায় আপনি কি করবেন, 2 - 3 কে আপনি কি লিখবেন, -1 লিখবেন, তার পরিবর্তে আপনি বসেন -1। -1 টু দি পাওয়ার -1 মানে কি 1/-1। সো 1/-1 করলে তো একই থাকবে অ্যান্সার, 1/-1। সো এই মাইনাসে এই মাইনাসে কাটাকাটি গিয়ে কত থাকবে, এটা হয়ে যাবে 2 + 3, রাইট। এটা হয়ে যাবে কি 2 + 3 টু দি পাওয়ার -1। সো 5 ইনভার্স 1 মানে কি 1/5, 5 ইনভার্স 1 মানে কি 1/5, সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। এবার 7 নম্বর প্রশ্নটা একটু দেখেন, 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x - 8 ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার মানে কত ভাই 9। সো 2 টু দি পাওয়ার 3x - 8 ইজ ইকুয়াল টু কি, আমি 36 কে 9 এর নিচে নিয়ে আসি, 9/36, 9 দিয়ে কাটলে এটা কত হবে 4 নং 36। সো এটা হয়ে যাইতেছে 1/4। 1/4 কে কি আমরা লিখতে পারি 1/2 হোল স্কোয়ার, তাহলে লিখতেই পারি। এখন আবার 1/2 কে কি আমরা লিখতে পারি 2 ইনভার্স 1 হোল স্কোয়ার, সেটাকে আলটিমেটলি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -2। তো দেখেন 2 টু দি পাওয়ার 3x - 8 ইজ ইকুয়াল টু আসতেছে 2 টু দি পাওয়ার -2, রাইট। তাহলে যেহেতু এই বেজ আর এই বেজ সেম, তাহলে এদের পাওয়ারটা কি হইতে হবে ভাইয়া, সেম হইতে হবে। অর্থাৎ 3x - 8 ইজ ইকুয়াল টু -2 হতে হবে, 3x ইজ ইকুয়াল টু 6 হবে। দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2 হচ্ছে, x ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। সো 2 ইজ দ্য কারেক্ট আনসার। এবার বলেন এই প্রবলেমটা বলেন, 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 81। 81 কি আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। দ্যাট মিনস এখান থেকে আমরা কি লিখতে পারি, এই পাওয়ার দুটো সেম, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2। x ইজ ইকুয়াল টু যদি 2 হয়, ওরা আমাদেরকে বের করতে বলছে 3 টু দি পাওয়ার x - 2 এর ভ্যালু। তাহলে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেই, 2 - 2 মানে 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, অ্যান্সার হবে 1। ওকে আচ্ছা এখন একটা জিনিস দেখেন, a/b টু দি পাওয়ার x - 3, এইটাকে আমরা লিখলাম b/a টু দি পাওয়ার x - 5। আমরা একটা কাজ করি না কেন, এই b/a কে a/b লিখি, b/a কে যদি a/b লেখেন তাহলে আপনি পাওয়ারটাকে কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আমরা এই ফর্মুলাটা কিন্তু দেখাই আসছি। সো পাওয়ারটা কি করতে হবে আপনার মাইনাস দিয়ে গুণ করতে হবে। সো আগে পাওয়ার ছিল x - 5, আমি এটাকে বানাই দিলাম কি -x মাইনাস ইন্টু x - 5। তাহলে এখন বলেন বেস দুইটা সমান, এটাও a - b এটাও a - বেস দুটো সমান হলে তাদের পাওয়ার গুলা কি সমান হওয়া লাগবে। অর্থাৎ x - 3 ইজ ইকুয়াল টু হবে মাইনাস x - 5। দ্যাট মিনস x - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে -x প্লাস 5। মাইনাসটাকে পাশে নিয়ে আসি, 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 8, হুইচ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। x ইজ ইকুয়াল টু কত আসছে 4 আসছে। ওকে তাহলে আচ্ছা এটা আসলে কার ভ্যালু বের করতে বললো, প্রশ্নটা তো একটু ইনকমপ্লিট মনে হচ্ছে। ঠিক আছে এখানে আসলে কার ভ্যালু বের করতে বলছে, এক্স এর ভ্যালু 4 আসছে বাট এই 4টা অপশনে নাই, প্রশ্নটা কিছুটা ইনকমপ্লিট। মানে এখানে আসলে ইফ এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে কার ভ্যালু আমি বের করব সেটাই আসলে বলা নাই, কার ভ্যালু যে বের করবো সেটাই এখানে মেনশন করা নাই বা বলা নাই। ঠিক আছে তাহলে প্রশ্নটা ইনকমপ্লিট।
বাট আমরা একটা প্রসেস দেখে নিলাম। এটা এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে আমরা এভাবে আর কি এক্স এর ভ্যালুটাকে বের করে দিব। এখন আমাকে হয়তো বা বলতে পারে তাহলে টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত, তাহলে আমাদের টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত হবে, টু টু দি পাওয়ার 4 হবে, অর্থাৎ 16 হবে। ঠিক আছে, এই জাতীয় যে কোনো একটা প্রশ্ন ভাই করতে পারে, বাট এই প্রশ্নটা ইনকমপ্লিট। আমরা 10 নম্বর প্রশ্নে আসি। 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার 9 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার 4, তাই না? এখন 9 কে কি চাইলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 স্কোয়ার টু দি পাওয়ার 4, যেটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 8। এটা যদি 3 টু দি পাওয়ার 8 হয় তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 8। কারণ এই যে 3 বেস সেম, তাহলে এই পাওয়ার গুলো কি সেম হবে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 8 কে কি লেখা যায় 2√2 হোল স্কোয়ার। সো এটা লেখা যাবে প্লাস মাইনাস 2√2। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা প্রবলেম দিচ্ছে। এই প্রবলেমটা যদি সলভ করে আপনার এক্স এর মান বের করতে হয়, তো আপনাকে অবশ্যই এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, পরে এখানে সলভ করে পরে আপনি বের করতে পারবেন। এটা একটা ওয়ে। আরো ওয়েতেও এটা প্রবলেমটা সলভ করা যায়, বাট আমার কাছে মনে হয় কি এই প্রবলেমটা স্পেসিফিকলি এই প্রবলেমটা আমরা অপশন টেস্ট করে ইজিলি বের করতে পারবো। দেখেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড একটা ভ্যালু, রাইট হ্যান্ড সাইড একটা ভ্যালু। আমরা একটা কাজ করি, এখানে যে চারটা অপশন আছে চারটা অপশন বসায় দেখি না কোন অপশনটা মিলে। এক্স এর জায়গায় আমরা প্রথমে 0 বসিয়ে দিই। এক্স এর জায়গায় 0 বসাই দিলে লেফট হ্যান্ড সাইডের মান কত আসবে, 4 টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে 4 স্কোয়ার, দ্যাট ইজ 16। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসবে 0 বসাইলে দেখেন তো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0 প্লাস 1 প্লাস 14, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 1 প্লাস 14 মানে 16। অর্থাৎ 0 বসাইলে কিন্তু আমার অপশনটা টেস্ট করলে মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এটা অ্যান্সার এক্স এর ভ্যালু হবে 0। অপশন টেস্ট করে এই প্রবলেম খুব ইজিলি সলভ করা যায়, তাই আমরা প্যারা নিলাম না। আচ্ছা, এবার আমরা পরের প্রবলেমে আসি। 12 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু আসি, এটাকে আমরা কি লিখতে পারি। এখানে যেটা বলা আছে এক্স কিউব আর 4th রুট দেওয়া আছে, টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু 2, এক্স টু দি পাওয়ার 3/4 ইজ ইকুয়াল টু 2। তো আমরা আমরা একটা কাজ করতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, এক্স টু দি পাওয়ার 1/4 যখন দেওয়া আছে, এর পরের লাইনে আমরা সবাইকে টু দি পাওয়ার 4 দিয়ে পাওয়ার নিয়ে আসলাম, টু দি পাওয়ার 4। তাহলে এটা এক্স কিউব হয়ে গেল, আর এটা 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল, রাইট? তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কত আসতেছে 16। এখন আমি রুট করলাম উভয় পাশে, উভয় পাশে রুট করলাম, 16 কে রুট করলে কত আসবে 4 আসবে। এন্ড এক্স কিউব কে রুট করলে কত আসবে, আসলে এক্স কিউব টু দি পাওয়ার হাফ, এটা হবে 4। যেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 4। সো এক্স টু দি পাওয়ার 3/2 এর মান কত আসলো 4 আসলো। সো কারেক্ট অ্যান্সার ইজ সি নম্বর অপশন, দ্যাট ইজ 4। ঠিক আছে, সো এই প্রবলেমগুলো আমরা এভাবে চাইলে করতে পারবো। আচ্ছা, এবার পরের প্রবলেমটা আমরা দেখি। সূচকের এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব, যেইটা পাওয়ারটাকে আমরা কমন নিতে পারবো সেই পাওয়ারে বাকিটাকে কনভার্ট করে নিব। যেমন দেখেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 আছে, প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 320। এখানে ছোট পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1, বড় পাওয়ার হচ্ছে এক্স প্লাস 3। আমি একটা কাজ করতে পারি কিনা, আমি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 কে আমি এভাবে লিখি এক্স প্লাস 1 প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 320। এখন আমি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 কে কিন্তু এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইনটু 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 320। ওকে, তাহলে এর পরের লাইনে গিয়ে আমি কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 টাকে আমি চাইলে কমন নিতে পারি। প্রথম জায়গা থেকে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 কমন নিলে এখানে পুরো থাকতেছে কি 2 স্কয়ার, পরের জায়গা থেকে পুরো থাকতেছে 1 ইজ ইকুয়াল টু 320। সো 2 স্কয়ার মানে হচ্ছে কত, সো এটা কত আসতেছে 4 প্লাস 1 মানে 5, 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 320। 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 5 6 30 2 4, আচ্ছা 64। তো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 কে যদি 64 হয় তাহলে 64 কে আবার আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, তাই না? সো আমরা যদি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু তাহলে 6 এটাকে যদি ইকুয়েট করি আমরা এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 থেকে এক্স ইজ ইকুয়াল টু লিখে ফেলতে পারবো 5। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্স এর ভ্যালু কত, সমাধান করলে আমরা এক্স এর ভ্যালু পাবো কত 5। ওকে, এই প্রবলেমটাও তাইলে আমরা সমাধান করে করতে পারি, যেটা খুব ইজি, সমাধানটা কঠিন না। বাট চাইলে আমরা অপশন টেস্ট করে করতে পারি। আমরা এক্স এর জায়গায় 1 বসায় দিই, তো লেফট হ্যান্ড সাইডে 1 বসায় দিই, প্রথমে 1 বসায় দিই। 1 বসায় দিয়ে কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন আমরা পাচ্ছি
টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু দেখেন রাইট হ্যান্ড সাইডেও থ্রি আছে। সো ওয়ান বসাইলে অ্যান্সার আসতেছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে টু বসাই দেখি তো। টু স্কোয়ার প্লাস টু বাই টু স্কোয়ার কত আসছে? ফোর প্লাস টু বাই ফোর, কাটাকাটি করলে ফোর প্লাস হাফ, এটা তো জীবনও থ্রি এর সমান আসবে না, হুইচ ইজ নট ইকুয়াল টু থ্রি। অর্থাৎ টু বসাইলে কারেক্ট অ্যান্সার মিলতেছে না। তাহলে ওয়ানের সাথে পেয়ার আর কে কে আছে? তাহলে জিরো টু এটা কারেক্ট অ্যান্সার হবে না, কারণ এখানে ওয়ান নাই। ওয়ান তো কারেক্ট অ্যান্সার হচ্ছে, ওয়ানের সাথে থ্রি একটা পেয়ার আছে, থ্রি বসাই আমরা একটু দেখি। টু কিউব, এটাও হবে না, বুঝাই যাচ্ছে, ডিভাইডেড বাই টু কিউব। সো এইট, অ্যান্সার আসতেছে এইট প্লাস ওয়ান বাই ফোর। এইটার সাথে ওয়ান বাই ফোর যোগ করলে জীবনও কি থ্রি এর সমান হবে? এটাও কিন্তু থ্রি এর সমান না। সো থ্রি বসাইলেও কারেক্ট অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে, থ্রি বসানো যাবে না। সো আমার কাছে জিরো বসাইলে আমরা দেখি তো কত আসে। টু টু দি পাওয়ার জিরো যদি বসাই এটা আসবে ওয়ান, আর টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু থ্রি। সো দেখা যাচ্ছে যে জিরো, এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, এক্স এর ভ্যালু ওয়ান বসাইলেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। দ্যাট মিনস ডি ইজ ইকুয়াল টু জিরো কমা ওয়ান, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ডি এর ভ্যালু কত? জিরো কমা ওয়ান, এটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 15 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে? 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আচ্ছা, 5 টু দি পাওয়ার n প্লাস 2 কে তো আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার। দেখেন পাওয়ারটাকে যোগ করে দিলে 5 টু দি পাওয়ার n প্লাস 2 থাকবে। আচ্ছা, এবার যোগ 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 কে তো আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1। 5 টু দি পাওয়ার মাইনাস 1 কে আবার আপনি চাইলে কি লিখতে পারেন? 1/5 লিখতে পারেন, ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এই 5 দিয়ে 35 কে কাটলে 5 7 35 পাবেন। সো আপনি পাচ্ছেন কত দেখেন তো? 25 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। সো আমরা যদি 5 টু দি পাওয়ার n টাকে কমন নেই, আমরা পাচ্ছি 25 প্লাস 7 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কেটে দেন, 25 আর 7 কে যোগ করলে পাবেন 32 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 8। 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 16 17 আর মনে খুব বেশি প্রবলেম বাকি নাই। সো 16 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু দেখি, এটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। এটার ভ্যালু কত সেটা জানতে চাচ্ছে। সো আমরা দেখেন 9 ইন্টু টু টু দি পাওয়ার n আছে মাইনাস 2 ইন্টু টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1। অর্থাৎ টু টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমি লিখলাম টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1 লিখতেই পারি। টু টু দি পাওয়ার মাইনাস 1 কে লেখা যায় 1/2। সো 2 2 কেটে দিলাম, আমার কাছে পড়ে থাকতেছে কি 9টা টু টু দি পাওয়ার n থেকে আমার বিয়োগ যাচ্ছে একটা টু টু দি পাওয়ার n, আমার কাছে পড়ে থাকতেছে 8টা টু টু দি পাওয়ার n। 8 কে চাইলে আবার আপনি লিখতে পারেন 2 কিউব ইনটু টু টু দি পাওয়ার n। এই দুইটাকে যদি একসাথে করেন আপনি পাওয়ারটা সূচকে নিয়ে যোগ হয়ে যাবে টু টু দি পাওয়ার n প্লাস 3। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 3। এবার এই প্রবলেম আসেন হাফ এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু কত? এগেইন 46 নম্বর বিসিএস একটা প্রবলেম, এটা আপনি চাইলে সলভ করে করতে পারবেন। সলভ করে করলে এটা খুব একটা বড় হবে না, বাট চাইলে আপনি কি করতে পারেন? অপশন টেস্ট করেও করতে পারেন। আপনি চাইলে অপশন টেস্ট করেও কি করতে পারবেন এই প্রবলেমটা, ঠিক আছে। এখন আপনার উপর আপনি কিভাবে করবেন, এটা কি সম্পূর্ণ আপনার উপর। ধরেন অপশন টেস্ট করে যদি আমরা করি, আচ্ছা ধরেন এই প্রবলেমটা আমি অপশন টেস্ট করলে তো করতে হবে, একবার 3 বসাবেন একবার 4 বসাবেন, যেটা বসালে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে তো করতে পারি। আমরা তাহলে এই প্রবলেমটা ডিরেক্টই করি, ঠিক আছে। তাহলে কত আসতেছে দেখেন, হাফ এক্স ইন্টু, আচ্ছা এইখানে সম্ভবত হাফ এক্স হবে না, এটা হাফ ইন্টু হবে, এটা নাহলে তো মিলবে না, ঠিক আছে, হাফ ইন্টু হবে। ওকে, হাফ ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। সো আমরা যদি এই হাফটাকে লিখি, হাফটাকে লেখা যায় টু টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এই ওয়ানটাকে পাশে পাঠিয়ে দেন, 5 মাইনাস 1 মানে কত 4। আবার সূচকে নিয়ম এদেরকে কি যোগ হয়ে যাবে না? তাহলে এটা হবে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 কে লিখবো 2 স্কোয়ার, দ্যাট মিনস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 6। তো এক্স এর ভ্যালু কত আসতেছে? 6 আসতেছে। এবার দেখেন লগ রুট 2 আর বেইজে ইনপুট আছে 16। 16 কে আমরা চাইলে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আবার 2 কে লিখতে পারি রুট 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো কিন্তু রুট 2 স্কোয়ার টু দি পাওয়ার 4।
দ্যাট মিনস √2 লিখতে পারবো, রাইট? তাহলে আমরা 16কে লিখতে পারবো √2 এই যে মাথায় পাওয়ারটা আছে 8, এটাকে আমরা সূচকের নিয়ম, লগারিদমের নিয়ম অনুযায়ী আগে নিয়ে আসতে পারি। তাহলে লগ √2 বেস √2, দেখেন এই জিনিসটার মান কিন্তু 1, সো আলটিমেটলি পুরো রাশিটার মান আসবে 8। ওকে, এবার দেখেন লগ 1/27, লগ 3 বেস 1/27, আমরা 27 কে লিখতে পারি কি 3 কিউব। আবার 1/3 কিউবকে আমরা কি লিখতে পারি বলেন তো ভাইরা? 1/3 কিউবকে লিখতে পারি 3⁻⁻⁻1/3। এবার আপনি -1/3 কে, সরি, 3⁻³ লিখতে পারি। এবার -3 কে আপনি আগে নিয়ে আসেন, -3 ইন্টু লগ 3/3, এটার ভ্যালু তো 1, পুরো থাকবে -3। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার বলেন তো এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করতে চান? খেয়াল করেন, এখানে দেওয়া আছে লগ, বেইজে আছে এক্স আর ইনপুটে আছে 1/32, এটা রুট ইজ ইকুয়াল টু -5/2। আমরা একটা ফর্মুলা দেখছিলাম, লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু বি হলে এক্স ইজ ইকুয়াল টু কি a⁴ b না? এর মাথায় এই বিটা পাওয়ার আকারে চলে যায়, তাহলে 1/32 এটা রুট কত হবে? রুট হবে x⁻⁻5/2, এরকম হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, 1/32 এটাকে আমরা 2 কত লিখতে পারি? 1/32 কে আমরা 2 কত লিখতে পারি? ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা লিখি এটাকে x⁻⁵/2 হোল ইনভার্স, এটা তো লিখতে পারি তাই না? x⁻⁻5/2 কে তো চাইলে আমরা লিখতে পারি x⁻⁵/2 হোল ইনভার্স, কারণ আলটিমেটলি পাওয়ার তো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার তো গুণ হয়েই যাবে, তো একই জিনিস আসবে। আর 1/32 কে আমরা কি লিখতে পারি? 1/32 কে লিখতে 1/2⁵ লিখতে পারি, আবার 1/2⁵ কে লিখতে পারি 2⁻⁻5 লিখতে পারি, আবার বাইরে যেটা একটা রুট আছে আমরা একসাথে কম্বাইন করে কি লিখতে পারি 2⁻⁻5 লিখতে পারি। আবার এই জিনিসটাকে সূচকের নিয়ম অনুযায়ী গুণ হয়ে গিয়ে কি হবে 2⁻⁻5/2 হয়ে যাবে। তো 2⁻⁻5/2 যদি হয়, ঠিক আছে, তাহলে এটা কত আসে? ওকে, আমাদের তো অঙ্ক হয়েই গেল। এই মাইনাসটাকে আমরা কমনও নেওয়ার দরকার নেই, এটা x⁻⁻5 রাখি, এটাকে লেখা যায় 2⁻⁻5/2, এটা হবে x⁻⁻5/2। দেখেন -5/2 যদি সেম, তাহলে x আর 2 কি হইতে হবে? সেম হইতে হবে, তাহলে x এর ভ্যালু কত আসবে? 2 আসবে, রাইট? আচ্ছা, আমরা আমাদের একদম শেষের দিকে চলে আসছি। লগ 10 বেস x ইজ ইকুয়াল টু -3, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 10⁻³ 10⁻³ মানে কি 1/10³ 1/10³ মানে কি আসলে 1000, 1/1000, 1/1000 কে আমরা কি লিখতে পারি দশমিকে নেমে? 1/10 কে আপনি কি লিখতে পারেন? 0.1। 1/100 কে কি লিখতে পারেন? 0.01। 1/1000 কে তাহলে কি লিখবেন? 0.001, রাইট? 0.001। সো কারেক্ট অ্যান্সার কত হবে? সি নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। এবার আসুন 49 বিসিএস এর একটা প্রশ্ন আমরা দেখি। লগ x বেস 4 ইজ ইকুয়াল টু -2 যদি হয়, তাহলে 4 ইজ ইকুয়াল টু কত? ফর্মুলা অনুযায়ী x⁻²। ওকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা 4 কে লিখতে পারি 2², এটাকে লিখতে পারি x⁻1 হোল স্কোয়ার, এভাবে তো লিখতে পারি নাকি? সো এটা যদি লিখি, সো পরের লাইনে কি দুই জায়গা থেকে রুটটা উঠিয়ে দেন আপনি, তাহলে x⁻1 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ x এর ভ্যালু কত আসছে? 1/x ইজ ইকুয়াল টু যদি 2 হয়, আমরা বিপরীতকরণ করলে x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? বিপরীতকরণ করলে x ইজ ইকুয়াল টু হাফ পাচ্ছি। x এর ভ্যালু কত আসতেছে? হাফ আসছে। আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে এই জায়গাতে, যে স্কোয়ারটাকে যখন দুই সাইড থেকে রুট করে দিলাম তখন একটা প্লাস মাইনাস আসার কথা, কিন্তু দেখেন এই এক্সটা কিন্তু ভাইয়ারা লগের বেইজের মধ্যে বসছে, আর লগের বেইজে কিন্তু কখনো নেগেটিভ কোনো কিছু বসতে পারে না। লগের বেইজে কি বসতে পারে না? নেগেটিভ কোনো কিছু বসতে পারে না। এই জন্য আমরা প্লাস মাইনাসটা নেই নাই, আমরা শুধু প্লাসটা কিনেছি, ঠিক আছে? তো এটা মনে বুঝতে পারছেন, x⁻² কে আমরা লিখতে পারি x⁻1 হোল টু দি স্কোয়ার। দুই জায়গা থেকে স্কোয়ার স্কোয়ার উঠাই দিছি, পরে x⁻1 মানে হচ্ছে 2, x⁻1 কে লেখা যায় 1/x ইজ ইকুয়াল টু 2, সো x ইজ ইকুয়াল টু হাফ। ওকে, তাহলে আমরা এটা x এর ভ্যালু পেয়ে গেলাম কত? হাফ। এই নম্বরটা কারেক্ট আনসার। এবার আমরা যদি দেখি লগ
লন 5/125 এটাকে কি লেখা যাবে? 125 কে কি লেখা যাবে বলেন? লন 5/125 কে লেখা যাবে 5 কিউব, আর লন 2/8 কে কি লেখা যাবে 2 কিউব। সো আলটিমেটলি কত আসবে আপনার? 5 কিউবের ওই 3 টা আগে চলে আসবে, লন 5/5 যোগ লন, এটা লগ হওয়ার কথা, লন দিছে, যাই হোক 2, সো আগে 3 আসবে, এটা মানে 1, এটা মানে 1, সো 3 প্লাস 3 মানে কত? 6 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার খেয়াল করেন এইখানে কি আছে? 400 আছে। সো বেজ হিসেবে আছে 2√5। 2√5 কে টু দি পাওয়ার কত করলে 400 আসে, এটা চাইলে আপনি একটু ক্যালকুলেট করে দেখতে পারেন। 2√5 তো স্কোয়ার করলে কত আসে? 2 কে স্কোয়ার করলে 4, 5 কে √5 কে স্কোয়ার করলে 5, মানে 20 আসে। 20 কে আবার স্কোয়ার করলে কত আসবে? 400 আসবে। তার মানে 2√5 কে যদি আমি টু দি পাওয়ার 4 করি তাহলে আমি 400 পাবো। ঠিক আছে, তাহলে আমি 400 না লিখে আমি লিখলাম 2√5 টু দি পাওয়ার 4। এখন আমি 4টা আগে নিয়ে আসবো, আমি পাবো লগ 2√5 উপরে হবে 2√5 ইজ ইকুয়াল টু এক্স। এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 1, সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 4। এক্স ইজ ইকুয়াল টু কত? 4। এবার আমরা 8 নম্বর প্রবলেমটা যদি দেখি, লগ এক্স বেস 324 ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। বা 324 কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি, আমরা একটু চিন্তা করতে হবে এটাকে কি। আচ্ছা, আমাদের কিছু চিন্তা করার দরকার নেই, আমরা একটা কাজ করি, যদি আমরা ডিরেক্টলি মনে করতে না পারি আমরা এটাকে ভাঙতে থাকবো। আমরা কি করব? এটাকে ভাঙতে থাকবো। তাহলে এটাকে আমরা ভাঙলে আমরা কত লিখতে পারি? ধরেন 2 ইন্টু, আমরা কত কত লিখতে পারবো এটাকে? 2 ইন্টু 100। আচ্ছা, 324 কে তো খুব ইজিলি 18 স্কোয়ার লেখা যায়। আমরা এভাবে মনে রাখতে পারি এটা হচ্ছে 18 স্কোয়ার। ওকে, আবার 18 কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 3 স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু চাইলে লিখতে পারি। ওকে, তাহলে এটা আলটিমেটলি কত আসলো? 324 যেই কথা, 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 একই কথা। ওকে, তাহলে আমরা যদি এবার এটাকে টু দি পাওয়ার 4টাকে ওই পাশে নিয়ে যাই, 4th রুট করি 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4, তো 3 টু দি পাওয়ার 4 এর সাথে 4 কাটাকাটি গিয়ে 3 চলে আসবে, আর 2 স্কোয়ারের সাথে 4th রুট কাটাকাটি গিয়ে কত আসবে? √2 চলে আসবে, তাই না? কারণ দেখেন 2 স্কোয়ার তার মাথায় যদি টু দি পাওয়ার 1/4 দেন, এটা কত হবে? 2 আর 1/4 কাটাকাটি গিয়ে 2 টু দি পাওয়ার হাফ আসবে, আর 2 টু দি পাওয়ার হাফ কে আমরা কি লিখতে পারি? √2 লিখতে পারি। সো এক্স এর ভ্যালু আসবে 3√2 আসবে। এক্স এর ভ্যালু কত আসবে? 3√2 আসবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু আসবে 3√2। আপনার কাছে যদি এখানে অপশন দেওয়া আছে, সো আপনি চাইলে এই অপশনগুলো থেকেই যে কোনো একটা অপশনকে টু দি পাওয়ার 4 করে দেখতে পারেন। টু দি পাওয়ার 4 করলে আপনি 324 আসে কিনা, তো দেখবেন 3√2 কে টু দি পাওয়ার 4 করলে 324 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এবার আমরা এই প্রবলেমটা কিভাবে করব। দেখেন এইখানে বাইরে 3 আছে, বাইরে যদি 3 থাকে এটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি না? সো 2 কিউব প্লাস লগ 5, এটা হয়ে যাচ্ছে লগ 8 প্লাস লগ 5। লগ যদি আমরা কমন নেই তাহলে আমরা কি করতে পারবো? ওই ভিতরে জিনিসগুলো গুণ হয়ে যাবে। আমরা জানি না যে গুণ আকারে থাকলে এটাকে যোগ আকারে লেখা যায়, আর যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যায়। তো 5 আটা কত? 40, তো লগ এটা হবে 40। অ্যান্সার হবে কত? লগ 40। ঠিক আছে, আচ্ছা এবার বলেন 10 নম্বর প্রবলেমটা আপনারা কিভাবে করবেন, এই প্রবলেমটা কিভাবে করতে পারবেন। দেখেন আমরা একটা কাজ করি, লগ রুট এ তো উপরে আছে বি, বি কে আমরা লিখবো √b হোল স্কোয়ার। আবার লগ √b তো উপরে আছে সি, সি কে আমরা লিখবো √c হোল স্কোয়ার। লগ √c তো উপরে আছে এ কে আমরা লিখবো √a হোল স্কোয়ার। তাহলে আপনি একটা জিনিস দেখেন, উপরের স্কোয়ারটা আগে চলে আসবে, এই উপরের স্কোয়ারটা আগে চলে আসবে, তাহলে তিনটা দুই আগে চলে আসবে। আপনারা পাচ্ছেন লগ √a √b লগ √b √c লগ √c √a। এখন এই যে জিনিসটা পাইলেন, এই জিনিসটাকে আপনারা কিভাবে লিখতে পারবেন? আপনি যদি শুধুমাত্র 2 আর 3 নম্বর টার্মটার দিকে তাকান, এইটাকে চাইলে
লেখা যায় এই দুইটাকে না লিখে আমরা কি লিখতে পারি, এটা তো লগের ফর্মুলা। দেখেন এইটার ইনপুট যা, এটার বেসটা, তাহলে এই দুইটা জিনিসকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। ক্যান্সেল আউট করে দিয়ে আমরা শুধুমাত্র লিখবো হচ্ছে লগ রুট বি আর উপরে থাকবে রুট এ। এইটা এই রুট এটা আর এই রুট বিটা এটাকে লিখলাম। আবারও দেখেন এইটার ইনপুট আর এইটার বেস সেম। পরের লাইনে আমরা আবার এটাকে কি করতে পারি, লগ রুট এ ইন্টু উপরে রুট এ, আবার লগ রুট এ আর রুট এ কে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। সো আলটিমেট অ্যান্সার হচ্ছে 8। পুরো রাশিটার মান কত, 8। ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নটা দেখেন, 11 নম্বর প্রবলেম। মেবি দিস দ্য লাস্ট প্রবলেম। হ্যাঁ, এটা শেষ প্রবলেম। তাহলে দেখেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। আমাদের কাছে আছে লগ রুট 8x ইজ ইকুয়াল টু 3 সমস্ত 1/3। আচ্ছা, এটাকে আমরা যদি একসাথে লিখি তাহলে আমরা কত লিখবো, 3 3 9 আর 1 10। আমরা এখানে চাইলে 10/3 এটাও লিখতে পারি, তাই না? এখন আমরা x ইজ ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, রুট 8 টু দি পাওয়ার 10/3 এটা লিখতে পারি। বাই দ্য ফর্মুলা আমরা এই জিনিসটা লিখতে পারি, তাই না? এবার আপনি বলেন রুট 8 কে আপনি কি লিখতে পারেন। রুট 8 কে লেখা যায় 2 রুট 2 টু দি পাওয়ার কত, 10/3। 2 রুট 2 কে আবার কি লিখতে পারেন, 2 টু দি পাওয়ার 1 প্লাস রুট 2 মানে কি, টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার কত, 10/3। সো 1 আর হাফ কে যোগ করলে কত, 2 টু দি পাওয়ার 3/2 পাবেন, তাই না? 3/2 টু দি পাওয়ার কি, 10/3। আমরা জানি এই পাওয়ার আর এই হোল পাওয়ারটা কি গুণ হয়ে যাবে না, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসছে, 2 টু দি পাওয়ার 3/2 ইনটু 10/3। এই 3 3 কেটে দেন, এই 2 আর 10 কেটে দেন 5, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসে, 2 টু দি পাওয়ার 5। x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 বলে x এর ভ্যালু কত আসছে, 32। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 32। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার কত হবে, 32। তো একটু চিন্তা করলেই এই প্রবলেমগুলো পারা যায়। সো সূচক আর লগের প্রবলেমগুলো কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখা লাগে সেটা হচ্ছে তার ফর্মুলাগুলো এবং প্রপার্টিগুলো, কোন প্রপার্টিটা কখন অ্যাপ্লাই করা যায়। লগের ক্ষেত্রে ভিতরে গুণ থাকলে বাইরে যোগ লেখা যায়, বাইরে যোগ থাকলে ভিতরে গুণ করা যায়। সূচকের ক্ষেত্রে কোন জিনিসগুলো করা যায়, এগুলো আমরা একটু চিন্তা করবো এই প্রবলেমগুলো নিয়ে। অঙ্ক কত বেশি প্র্যাকটিস করলাম এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা প্রপার্টিগুলো প্রপার ওয়েতে জানি কিনা। প্রপার্টিগুলো যদি প্রপার ওয়েতে জানি, দেখা যাবে কি কোনো না কোনো ওয়েতে আমি অঙ্কটা মিলাই ফেলতে পারবো। আর আইদার আমি অপশন টেস্ট করে মিলাই ফেলতে পারবো অথবা ডিরেক্ট প্রসেসও আমি মিলাই ফেলতে পারবো। ঠিক আছে, সো আমাদের এই সিরিজের টার্গেট কখনো এটা না যে আপনাকে অঙ্কে 20-এ 20 পাওয়া দাও বিসিএস এ, বাট এই সিরিজের টার্গেটটা হচ্ছে এইটা যে আপনারা যারা একদমই আগে পড়েন নাই বা রিভিশন দেওয়ার সময় নাই, তারা যাতে একবার এই প্লেলিস্টটা দেখলে আপনাদের কাছে মনে হয় যে না এখন আমি অন্তত 20-এ 12 থেকে 15 পাবো। অল্প এফোর্টে 12 থেকে 15 যাতে পাইতে পারেন আপনারা, সেই জন্য আমরা আপনাদেরকে জাস্ট বেসিক কিছু জিনিস দেখাই দিলাম আর বেসিক কিছু ম্যাথ সলভ করে দিলাম। সো আশা করি এই প্লেলিস্টটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ঠিক আছে, আর আপনারা যদি 20-এ 20 পাইতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের অনেক ডিটেইলড কোনো একটা প্লেলিস্ট বানানো লাগবে বা কোনো একটা কোর্স লঞ্চ করা লাগবে, সেটাও যদি চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন।